বাজাও দেখি। আজকে থেকে শুরু হচ্ছে কোচবিহারের রাসমেলা। তো আমি ভাবলাম যে আজকেই কেননা মন্দিরে যাই, একটুখানি রাসটা ঘুরিয়ে আসি, প্লাস একটুখানি দেখে আসি যে মেলা কতটুকু কি প্রিপারেশন হয়েছে। তো এতটুকু দেখার জন্য আজকে আমি ভাবলাম যে একটুখানি যাই। তো চলো দেখা যাক মেলা প্রিপারেশন কত দূর হলো। নভেম্বরের শীত পড়ুক না পড়ুক, কোচবিহারের রাসমেলা কিন্তু শুরু হয়ে গেল। আর আমিও চললাম সেই রাসমেলাতে রাস ঘোরাতে। রাসমেলাতে যাওয়ার আগে আমার কিছু কাজ ছিল, তার জন্য আমি চলে গেলাম ব্লু ডার্ট। সেখানে আমার একটা পার্সেল এসেছিলো, সেই পার্সেলটা তুলে এবার আমি সোজা রওনা দেবো রাসমেলার উদ্দেশ্যে। ভাবছিলাম যে নো এন্ট্রি থাকবে, কিন্তু কপাল আজকে আমার এতটাই ভালো ছিল যে এমন একটা টোটো পেলাম যে টোটোতে শুধুমাত্র পুলিশরাই যাচ্ছিল। পুলিশ দিদিরা সঙ্গে থাকার দরুন যেখানে নো এন্ট্রি ছিল সেখানে আমাদেরকে আটকালোই না, বরং আরও রাস্তা করে দিল যাওয়ার জন্য। আমি যে কি হ্যাপি হয়েছি, না হলে আমাকে সেই কত দূর থেকে হেঁটে আসতে হতো। আজকে আমাকে একটুও হাঁটতে হলো না, তার আগেই আমি পৌঁছে যাব। সবাই দেখো যে নামছে, পুলিশ দিদিরাও নামছে। একেবারে সোজা মদনমোহন বাড়ির সামনে নেমে পড়লাম এবং এখান থেকে নেমে হাঁটা দেবো সোজা মন্দিরের উদ্দেশ্যে। অলরেডি মেলা অল্প অল্প করে বসছে, তবে হ্যাঁ সমস্ত দোকান কিন্তু এখনো বসেনি। কোচবিহারের হৃদয়ে যে উৎসবটি এক জাদু ছড়িয়ে দেয় তার নাম রাসমেলা। এই মেলাকে ঘিরে গোটা শহর যেন নতুন করে বাঁচে, নতুন করে জেগে ওঠে। অলরেডি দেখলাম দুপুরবেলাতেই কিন্তু মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে। এরপরে ডিএম উদ্বোধন করবেন আর ঠিক 6:35 গেট খুলে যাবে সাধারণ মানুষদের জন্য। আর পুলিশরাও এসে পড়েছে তারা তাদের ডিউটি করতে। সমস্ত দোকান দেখলাম যে সবে মাত্র বানানো শুরু হচ্ছে। অলরেডি সেখানে বহু মানুষের ভিড় জমেছে, বাট গেট বন্ধ থাকার দরুন তারা কেউ যেতে পারছে না। তো সেই মুহূর্তে আমি একটু ক্রস করে পুরো মেলাটা একটু ঘুরে এলাম। সব জায়গাতে মেলা সেরকমভাবে বসেনি। তো আমি টমটম গাড়ি যেখানে বানায় ওখানে পৌঁছে গেছিলাম। ওনাদের সাথে কথা বলে বুঝতে পারলাম যে ওনারা কাল রাত্রে মানে রাসমেলার ঠিক আগের দিন এসে পৌঁছেছেন এখানে এবং টমটম গাড়ি বানাচ্ছেন। পাশেই এই কাকুটি বাঁশি বানাচ্ছিলেন, আমি তার সাথে একটু কথা বলে বাঁশি বানাচ্ছ? বাঁশি বানায় নিয়ে তারপর এটাকে রং করে বিক্রি হবে না? ও আচ্ছা, অরিজিনাল একদম এগুলো নাকি ওই যে প্যাপো বাঁশিগুলো? আচ্ছা আচ্ছা, 20 টাকা করে। আমাকে একটা ভালো বাঁশি দিতে পারবা এখন? তারা দাও না, একটু দেখি, একটু বাজায় দেখাও আর আমি নিবো। তাহলে দামটা অনেক কি কম? না, একটা আছে 20 টাকা আর একটা আছে 40 টাকা। বড়টা 40 না, বড় বাঁশি লাগবে না। বড় বাঁশিটা কি এইভাবে বানায়, সাইডে যেটা বাজায় ওইভাবে বাজায় না? সাইডে আছে, হ্যাঁ সামনে আছে। সামনেরটা না, আমারটা কিন্তু সাইডেরটা লাগবে। সাইডেরটা লাগবে? হ্যাঁ, সামনেরটা দিয়ে আমি কি করব? বাজাও দেখি। বাহ, ঠিক আছে, দিয়ে দাও। এটা কত? নাও। না, মারা আছে, ধরো। আপনি টাকা দিতেছেন, আমি বাকি দিতেছি। ও আচ্ছা, হ্যাঁ সেটাই নিচ্ছি। হ্যাঁ তুমি এটা ধরো আগে, নিয়ে আমি ওটা করে নিচ্ছি। ধরো না, এটা আমি ফ্রন্টার থেকে নিব। থ্যাংক ইউ, খুব ভালো তোমার বিজনেস হোক। কাকুটি আমার সাথে বেশ ফটো উঠতে চাইলেন, তার জন্য আমার ফ্রন্ট ক্যামেরাতে আমি একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। বাঁশি কিনে আমি কি করব জানি না, বাট বাঁশিটা কিনতে সত্যিই মন চাইলো। ছোটো থেকেই আমার বাঁশির প্রতি একটা এক্সট্রা আগ্রহ আছে, আর এত সুন্দর উনি বাজালেন, তারপর আমি আর না নিয়ে পারলাম না। আর বাঁশিটার দামও খুব একটা বেশি নয়, মাত্র 40 টাকা নিয়েছে। যেহেতু মাঠের মেলাটা এখনও পর্যন্ত বসেনি, আমি ডিরেক্ট চলে গেলাম লাইন দিতে। এই লাইনের কাহিনী আমি আর কি বলবো। রৌদ্রের মধ্যে বসে আজকে আমি পণ করলাম যে আমি আজকে মন্দিরের ভেতর ঢুকেই ছাড়ব। লাইনে ঢুকে জাস্ট কোনো রকমে একটা জায়গা পেয়ে সেই জায়গাতে আমি বসে পড়লাম এবং আশেপাশের লোকে কার্যকলাপ দেখা শুরু করলাম। মানে নানান জায়গা থেকে নানান লোক এসেছে এবং সেই সমস্ত লোকের নানান কীর্তি। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে বিকাল 4:30টার মধ্যে কি লেভেলের মানুষ জমেছেন। জাস্ট তারা গেট খোলার অপেক্ষা করছেন, গেটটা খুললেই একেবারে হুড়মুড় করে ঢুকে পড়বেন। খুব ভাগ্য ভালো যে আমি সঠিক টাইমে গিয়ে বসেছিলাম এখানে, না হলে আমি হয়তো আর গেটের সামনে জায়গাও পেতাম না, আর মন্দিরে হয়তো ঢুকতেও পেতাম। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধে। এখন শুধু অপেক্ষা ছিল যে কখন 6:35 বাজবে, কখন গেট খুলবে আর কখন আমি একটু রাসচক্রটা ঘোরাতে পারবো। প্রাণীর শহর কোচবিহারের রাজপরিবারের ইষ্টদেবতা হিসেবে মদনমোহন ঠাকুরের পূজা আজও একই অভিজাত্যে চলছে। রাস উৎসবের শুরু হয় পূর্ণিমার রাতে।
এই রাতে রাধাকৃষ্ণের মিলনের স্মৃতি উদযাপন করা হয়। মন্দিরে তখন বাজে শঙ্খ, ঘণ্টা, ঢাকের তালে তালে প্রতিধ্বনিত হয় জয় শ্রীকৃষ্ণ। শহরের প্রতিটি রাস্তা আলোকিত হয়ে ওঠে অসংখ্য আলোয়। দোকানে দোকানে মিষ্টি, খেলনা, অলংকার, পিঠা সব কিছুতে ভরে ওঠে মেলা প্রাঙ্গণ। রাসমেলা মানেই কোচবিহারের প্রাণের উৎসব, যেখানে ধর্ম আর আনন্দ একসাথে মিশে যায়। ভোর থেকে রাত পর্যন্ত চলে ভক্তদের ভিড়, গান, নাটক, ঝুলনযাত্রা আর কীর্তন। অনেক ওয়েটিং শেষে ঠেলাঠেলি করে অবশেষে আমি ঢুকতে পারলাম মেলা প্রাঙ্গণে। প্রথমেই যেটা চোখে পড়ে গেট দিয়ে ঢুকেই সেটা হচ্ছে রাসচক্র। এই হচ্ছে কোচবিহারের ঐতিহ্যবাহী রাসচক্র, যেটাকে ঘোরাতেই হয় রাসমেলার প্রারম্ভকালে বা আগামী 15 দিন ধরে সবাই এই রাসচক্র একবার না একবার হলেও অবশ্যই ঘোরাবেন। 200 বছরের পুরনো এই ঐতিহ্য আজও কিন্তু সমান গর্বের। রাসমেলার সময় কোচবিহারের মদনমোহন মন্দির সংলগ্ন অঞ্চল হয়ে ওঠে ভক্তির তীর্থস্থান। রাসচক্র, ফুলের মালা, কীর্তনের সুর সবকিছু যেন ভক্তির প্রতীক। শিশুরা মজা পায় নাগরদোলায় চড়ে, বড়রা পায় শান্তি মন্দিরে প্রণাম দিয়ে। এই সময় কোচবিহারের প্রতিটি মানুষ যেন এক সুতোয় বাঁধা পড়ে যায় ভক্তি আর আনন্দে। রাসমেলা শুধু ধর্মীয় উৎসব নয়, এটা সামাজিক মেলবন্ধনেরও প্রতীক। এখানে দেখা মেলে স্থানীয় হস্তশিল্প, পোশাক, খাবার আর সংস্কৃতির বৈচিত্র্যের। মেলার সময় স্থানীয় শিল্পীরা তাদের শিল্পকর্ম প্রদর্শন করেন। মেলা প্রাঙ্গণে ঢুকেই সবার আগে সব থেকে সুন্দর যে জিনিসটা, কোচবিহার রাসমেলার বিশিষ্ট বৈশিষ্ট্য, সেই রাসচক্রটাকে খুব সুন্দর করে ভিডিও করে নিয়েছি। আসলে মেলার প্রথম দিনে এত ভক্তের ভিড় হয় যে কী বলবো, সেটা এবার আমি প্রথমবার এক্সপিরিয়েন্স করলাম এরকম সাধারণ লাইনে গিয়ে। আরেকটা বিশেষ জায়গা আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই মিউজিয়ামের মতো জায়গাটা, যেখানে নানান কোচবিহারের নানা জায়গা থেকে নানা শিল্পীরা তাদের শিল্পকর্ম দেখান। প্রচুর এক্সট্রিম সুন্দর লেভেলের প্রচুর কাজ এসেছে এখানে। তার মধ্যে আমার কয়েকটা কাজ যেগুলো এই মুহূর্তে চোখে পড়েছে, আমি সেগুলো তুলে ধরলাম। আবার যখন মেলাতে যাব তখন আবার আরও খুঁটিয়ে দেখব, কারণ আমি সত্যিই ভালোবাসি এই সময়। এখানে অনেক ছোট ছোট বাচ্চারাও আছে যারা অত্যন্ত সুন্দর কাজ করে, আমি তাদের কাজও দেখতে যাই, আমার ভীষণ পছন্দের। আর তারপরে মন্দিরে অনেক ঠাকুর যাদেরকে রাসমেলা উপলক্ষে বার করা হয়, তাদের জন্য এক্সট্রা মন্দির বানানো হয়। সেই প্রত্যেকটা ঠাকুরকে দেখেছি এবং প্রত্যেকটা ঠাকুরকে হাত জোর করে তাদের কাছে প্রার্থনা করেছি। এবার আস্তে আস্তে আমি যাচ্ছিলাম আমাদের যে মদনমোহন দেব, রাসমেলার কয়েকদিন তাকে বাইরে সাজানো হয় সিংহাসনে বসিয়ে, সেই জায়গাটা দেখার জন্য। এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ, যে মন্দির প্রাঙ্গণটা এত সুন্দর করে সাজানো হয়েছে। সেই সাজানো জায়গাতে আমি পৌঁছে গেলাম, দেখলেই চোখ জুড়িয়ে যায়, এত সুন্দর লাইটের খেলা। এবং ঠিক এই হচ্ছে মদনমোহন ঠাকুর, আমাদের প্রাণের ঠাকুর, আমাদের প্রাণের শহরে প্রাণের মদনমোহন ঠাকুর, যাকে রাসমেলার সময় একটা রূপোর সিংহাসনে বসিয়ে বাইরে সাজিয়ে রাখা হয় এবং এতে ভক্তরা সবাই সামনাসামনি দর্শন করতে পারেন এবং তাদের নিজস্ব মনস্কামনা ঠাকুরের কাছে নিবেদন করতে পারেন। এমনিতেই প্রত্যেক দিন এই মন্দিরে প্রচুর মানুষ পুজো দিতে আসেন, কিন্তু এই রাসমেলার সময় এখানে যেন সমুদ্রের ঢল নামে। এত সুন্দর সাজানো হয়, এত সুন্দর সব কিছু পরিবেশ পরিস্থিতি মিলিয়ে রাসমেলার সময় মদনমোহন বাড়ি যেন একটা অন্য একটা পর্যায়ে পৌঁছে যায়। এবং আশেপাশে আরও অনেক মন্দির রয়েছে, প্রত্যেকটা ঠাকুরকে একেবারে সামনে থেকে দর্শন করা যায়। এটা একেবারে অনন্য সুযোগ প্রত্যেকটা ঠাকুর দর্শন করার। দেখতেই পাচ্ছেন যে কি লেভেলের ভিড় হয়েছে, প্রচুর মানুষ প্রথম দিনেই একেবারে চলে এসেছেন। আর এখানে রাসমেলার পাশে যে যজ্ঞটা হয়েছিল, এখান থেকে প্রচুর মানুষ সেখান থেকে যজ্ঞের ওই লাস্টে হয় না ফোঁটা দেবার জন্য যজ্ঞের খড়িটা, সেখানে সবাই ভেঙে নিজের মতো নিয়ে যাচ্ছিলেন। তো আমি আর নিইনি, আমি আর সেখানে যাইনি, আমি জাস্ট একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো আজকের মতো মোটামুটি এই লাস্ট পর্যায়ে চলে এসেছি প্রায়। এখানে রাজ সিংহাসন থেকে রাজ আমলের সবার ছবি একটা জায়গায় খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়। আর এখানে একটা দুর্গার প্রতিমা মাঠ থেকে বাইরে যাওয়ার সময় আপনারা দেখতে পারবেন। সো টাটা, কেমন লাগলো ভ্লগটা অবশ্যই জানাবে, সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজটা একটু লাইক করে দিও। দেখা হবে নেক্সট ভ্লগে।